তুই চুমু বউ। উজ্জ্বল হাতের আঁচলায় রুমুর গাল পুড়ে যখনই মাথা ঝোঁকে তখনই রুমুর হাতে থাকা লিপস্টিকটা উজ্জ্বলের হাতে ধরিয়ে বলে, নিন খান। উজ্জ্বলের মেজাজটা চড়ে গেল সপ্তম আকাশে। লিপস্টিক খাবে মানে কি? উজ্জ্বল ভাই পরপর 2 বার দেয়ালে থাবা দেয়। রুমু প্রথম পর্যায়ে হাসলেও পরবর্তীতে ভয়ে মেয়েটা চুপসে যায়। আমি জিজ্ঞেস করলাম খাবেন নাকি, আপনি কি বুঝলেন? কি বুঝেছি তুই বুঝিসনি? না, আমি তো ভাবলাম লিপস্টিক খাবেন। রুমুর ইনোসেন্ট ভাবটা উজ্জ্বলের রাগ বাড়ায়, অথচ তার রাগটা রোমান্সের কাছে ফিকে হয়ে আসে। রুমুকে এতটা কাছে পেয়ে সে কি সুযোগটা মিস করবে? না, একদমই না। উজ্জ্বল ভাইকে রাগানো যাবে না। খুনসুটি করতে গিয়ে যদি রাগিয়ে দেয় তাহলে উজ্জ্বল ভাই কন্ট্রোল হারিয়ে যা তা করে ফেলবে। রুমু উজ্জ্বলের ঘাড়ে হাত ঝুলিয়ে দাঁড়ায়। রাগ করছেন কেন? রাগ করিনি। তাহলে চুমু খেলেন না কেন? এতক্ষণে তো রেডি 1 2 3 গো হয়ে যাওয়ার কথা। তোদের মেয়েদের মাথায় কি চলে বলতো? তখন বললি আমার নাকি কন্ট্রোল নাই, আমি ছোঁচা। তাহলে এখন এই কথা বলছিস কেন? আমি তো কত কথাই বলি। উজ্জ্বল আর চোখে তাকালো। তার বউটা কি ভীষণ বাজি। উজ্জ্বল বারান্দার দরজা খুলল, সেই সাথে জানলার পর্দা সরিয়ে রুমুকে কোলে তুলে বারান্দায় গেল। রুমু ভয় পায়, আঁকড়ে ধরে উজ্জ্বলের শার্টের কলার। উজ্জ্বল কি করছেন কি? আমার বাড়ির ছাদ থেকে কেউ দেখে ফেললে মান সম্মান সুফ হয়ে যাবে। হোক সুপ, এত ভয় পাচ্ছিস কেন? প্লিজ রুমে চলুন। আশ্চর্য, শ্বশুর বাড়ির সামনে বারান্দা থাকলেও তো বিপদ দেখছি। উর্মিয়াপার বাসায় বারান্দায় এত কিছু করলাম, নিষেধ করলি না, আর এখন আমার লাভ লস নাই, আমার লাইফটাই লস। একটা বিয়ে করলাম, শ্বশুর বাড়ির মধুর হাড়ি কিছুই কপালে ছুটলো না। বাবা মা ভিন্ন করে দিল, বউ ছোঁচা বলল। যাও, একটা বারান্দা আছে, সেই বারান্দা তো রোমান্স করা নিষেধ। এই উজ্জ্বলের জীবনে আর কি আছে? রুমু ফিক করে হেসে ফেলল। তাদের খুনসুটি ছাদ থেকে দেখছিল হিমেল। হিমেলের মনে জেদ জন্মালো। রাগে বিভোর হয়ে দাঁতে দাঁত কিরমিরিয়ে তাকিয়ে রইল। রুমু ছাদে তাকাতে হিমেলকে দেখতে পেয়ে ভড়কে যায়। উজ্জ্বলের ঘাড় আরো শক্ত করে ধরে বলে, উজ্জ্বল চলুন, হিমেল এখানে। জানি। জানেন মানে? জানি মানে জানি, তাকে দেখাতে হবে তো আমরা কতটা হ্যাপি আছি। উজ্জ্বল আমার ভয় করছে, প্লিজ চলুন। রুমু পুনরায় হিমেলের পানে তাকায়। উজ্জ্বল রুমুকে নিয়ে চলে যায় রুমে। তো ছবি তোলা শেষ? তাহলে এখন কি আমাকে সময় দেওয়া যাবে? উজ্জ্বল আমার ভয় করছে। হিমেল ভাই হঠাৎ এই বাড়িতে কেন এলো? সে আসতেই পারে, তবে সত্যি করে বল, রাশেদের সাথে তোর যোগাযোগ হয়? না না না, যোগাযোগ হয় না। আপনি বিশ্বাস করছেন না? আপনার রোম্যান্সের কসম আমি। উজ্জ্বল তেতে উঠল, রুমুকে ঠাস করে কোল থেকে ফেলে দিল বিছানায়। কত বড় সাহস! উল্টাপাল্টা কসম কাটতে তোকে কেউ বলেছে? তোর উল্টাপাল্টা কসমে যদি আমার রোমান্সে এফেক্ট পড়ে তখন? যদি কলিকাতা হারবালের প্রয়োজন পড়ে যায় তখন? তখন কি হবে? রুমু চমকে যায়, কোনো মতে কোমরে হাত রেখে উঠে বসে। উজ্জ্বলের প্রশ্নের পাল্টা জবাব দিয়ে বলে, তখন আমিও গান গাইবো। আমি জোয়ান একটা মাইয়া, পুরা জামাইয়ের কাছে আমার বাবার দিছে বিয়া। আমি বুড়া? ভ্রু কুচকে প্রশ্ন করে উজ্জ্বল। রুমু বাকি গান গাওয়ার আগে উজ্জ্বল শার্টের বোতাম খুলতে শুরু করে। আজ তোকে প্র্যাকটিক্যালি বোঝাবো কে বুড়া। উজ্জ্বল, আপনার এসব প্র্যাকটিক্যাল বুঝতে বুঝতে এখন আর আমার মাথায় একাডেমিক কোনো পড়াই ঢোকে না। শেষোক্ত বাক্যটি কাঁদো কাঁদো সুরে আওড়ালো রুমু। রুমুর পরের দিন সকালটা শুরু হলো ভিন্নভাবে। আজকে কেউ তাকে নাস্তা করতে ডাকেনি, যদিও রুমু ভাবতেও পারেনি চাচাজান যা বলেছেন তাই করবেন। তবে কি সত্যি সত্যি উজ্জ্বল আর রুমুর হাড়ি আলাদা? দোকান থেকে গরম গরম পরোটা নিয়ে ফিরল উজ্জ্বল। দুজনে একসাথে নাস্তা সেরে বসল। রুমুর মুখটায় আজ আধার নেমেছে। চিন্তায় মেয়েটার মুখটা কেমন ফ্যাকাশে লাগছে। তোর কি হয়েছে চুমু বউ, মন খারাপ কেন? আমার কারণে আপনাকে আলাদা করে দিল। চাচাজান যে এমন করবে আমি স্বপ্নেও ভাবতে পারিনি। তোর বাপ আমার বাপ দুজনের ঘাড়ের রগ একটা পাকা, জানিস না? সেই সাথে আপনারও। চার ছেলে দেখতে হবে তো। এখন কি করবেন উজ্জ্বল? এমন তো না যে চাকরি পেয়ে যাবেন বা জমানো মোটা অঙ্কের টাকা আছে। তোকে এত কিছু ভাবতে বলেছি আমি? তোর দায়িত্ব আমি নিয়েছি, তাই সব চিন্তা আমার। তোর দায়িত্ব শুধু তুই আমাকে সাপোর্ট করবি, আমার পাশে থাকবি, মাঝে মাঝে উপরে নিচে থাকতে পারিস, সমস্যা নেই। রুমুর কোলের বালিশটা ছুঁড়ে দিল উজ্জ্বলের গায়ে। সিরিয়াস কথায় মজা ওড়ানোর মানে আছে?
নার্গিস সকাল থেকে উজ্জ্বল এবং রুমুর উপর নজর রাখছেন। যতই রাগ জেদ দেখানো হোক, মন তো মানে না। উজ্জ্বলও কম যায় না। দুপুরে বিরিয়ানির প্যাকেট নিয়ে বাড়ি ফিরল সে। সৈয়দ শামসুল এবং নার্গিস তখন খেতে বসেছেন। উজ্জ্বল তাদের দেখে গলা ছেড়ে বলে, উচিত কথার ভাত নাই তো কি হয়েছে, বিরিয়ানি তো আছে, আজ থেকে বিরিয়ানি খাবো। ছেলের কাণ্ডে নার্গিস আড়ালে মুচকি হাসলেন। সৈয়দ শামসুল তাচ্ছিল্য হেসে বলেন, যাও যাও, হ্যাঁ তুই সোজা, কতদিন খেতে পারো দেখবো। উজ্জ্বল বাবার কথায় পাল্টা উত্তর দিয়ে বলে, দাঁত আছে যতদিন খেয়ে যাব ততদিন। উজ্জ্বল ভাইয়ের স্বল্প সময়ের মজা যে অন্যদিকে মোড় নেবে কে জানত। গতকাল প্রোফাইলের পিকটি হঠাৎ ভাইরাল হয়ে যায়। নানান পাবলিক পেজে তাদের নিয়ে চলছে মাতামাতি। এই ছাড়াও কেউ কেউ ফেসবুক প্রোফাইলটি শেয়ার করে বিভিন্ন প্রতিক্রিয়া জানাচ্ছে। যদিও সবাই মজার ছলেই নিয়েছিল ব্যাপারটি, ভাইরালের ব্যাপার নিয়ে রুমুর কোনো ভাবাবেগ নেই। উজ্জ্বল ভাই যে এমন একটা কাজ করতে পারে কখনো তার ভাবনায় আসেনি। ভাইরাল ছবিটি দেখে রাশেদ হিমেল বেজায় চটে আছে। তাদের সুখের সম্পর্ক ওদের কাছে যেন বিষ ফোড়া। সামনে ফাইনাল পরীক্ষা, এভাবে আর কতদিন ঘরবন্দি থাকা যাবে? পড়াশোনায় ব্যাপক হচ্ছে বিধায় উজ্জ্বল রুমুকে নিয়ে আজ কলেজে গেল। উজ্জ্বল বাইকে চড়ে কলেজের সামনে নামতেই পরিচিত সবাই তাদের দিকে অবাক পানে তাকিয়ে আছে। তাছাড়া ভাইরাল ছবিটির কথা কেউ বলেনি, সবার মাঝেই কানাঘুষো চলছে। রুমু বাইক থেকে নামতে উজ্জ্বল আদেশ সুরে বলে, আমি ফোন করা ছাড়া কলেজের মাঠেও আসবি না, ক্লাসে বসে থাকবি। এতদিন কি কি করিয়েছে সব নোটস নিবি সুরাইয়ার কাছ থেকে, আমি আবার নিতে আসবো। ঠিক আছে, তুমি ক্লাসে যাবে না? না, কাজ আছে, আমি ফোন করলে বেরোবি। দুপুরে খাওয়া সেরে বাসে যাব। আমি তাহলে ক্লাসে যাই। যা। রুমু চলে গেল ক্লাসে। উজ্জ্বলের মাথা ভর্তি চিন্তারা বাসা বেঁধেছে। বাবার কি এখনও রাগ পড়বে না? তিনি কি তার জেদে অটল থাকবেন? এই মুহূর্তে কিছু তো উজ্জ্বলকে করতেই হবে। রুমুর পড়াশোনার খরচ, এছাড়াও অন্য খরচের তো কমতি নেই। উর্মি আপা বলেছে চিন্তা করতে হবে না, খরচ তারা দেবেন। কিন্তু বোন দুলাভাইয়ের কাছ থেকে কতদিন হাত পেতে নেওয়া যায়? যেভাবে এসেছিল সেইভাবে আবার চলে গেল উজ্জ্বল। নিয়ম মাফিক এভাবেই কেটে গেল আরও 7টা দিন। উজ্জ্বলের সংসারে ভালোবাসার কমতি নেই, মিলে মিশে চলছে তাদের পুতুল পুতুল সংসার। সৈয়দ শামসুল রেগে থাকলেও নার্গিস কিছুটা দমে গেছেন। মাঝে মাঝে তার রান্না করা খাবার আড়ালে উজ্জ্বলের রুমে রেখে যান। রুমুর সাথেও ইনিয়ে বিনিয়ে কথা বলেন। মনকে বুঝিয়ে তিনি উত্তর পায় না। কার উপর রাগ করবেন তিনি? ছেলের বউয়ের উপর? ছেলের বউটাকেও তো ছোটবেলা থেকে নিজ হাতে গড়ে মানুষ করেছেন। সেই ছোট্ট রুমু চাচি আম্মা বলে যতটা পাগল ছিল, নিজের মায়ের জন্যেও ততটা পাগল ছিল না। অপরদিকে উজ্জ্বলের উপর রাগ দেখাবে? বুঝ হওয়ার পর থেকে উজ্জ্বলের একটাই কথা, সৈয়দ বাড়ির বউ রুমু হবে, আর কেউ নয়। দুজন যখন দুজনকে মেনে নিয়েছে, তখন তাদের রাগ করাতে কি যায় আসে? এসব যুক্তি সৈয়দ শামসুলের কাছে খাটে না। তিনি তার যুক্তিতে অনড়। উজ্জ্বলের বুকের কোণে লেপ্টে শুয়ে আছে রুমু। মেয়েটার উদাম শরীরে তর্জনীর আঙুলের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে রুমুকে ঘুম থেকে তোলার চেষ্টা করছে উজ্জ্বল। সূর্যি মামা জানলার পর্দা গলিয়ে আলোর তীর্যক রশ্মি ফেলছে। নিস্তব্ধ রুমুরটায় রুমুর শ্বাস প্রশ্বাসের প্রতিধ্বনি শোনা যায়। রুমু, রুমু। নরম স্বরে ডাকল উজ্জ্বল। কলেজে পরীক্ষা চলছে, এতক্ষণ ঘুমিয়ে থাকলে উঠবে কখন? রেডি হবে কখন? আর যাবে কখন? উজ্জ্বল রুমুকে শরীর থেকে সরাতে চায়, কিন্তু অবাধ্য রুমু উজ্জ্বলের গলা জড়িয়ে ঘুমিয়ে যায়। রুমুরে উঠ না, পরীক্ষা দিতে যাবি না? আর একটু ঘুমাই, শরীরটা ভালো লাগছে না। অজুহাত দিবি না রুমু? রুমু পিটপিট চোখে তাকায় উজ্জ্বলের পানে। এতদিন অজুহাত দেখালেও তার শরীরটা আজ সত্যিই ভালো লাগছে না। মাথাটা কেমন ঘুরছে, সারা শরীর ম্যাজম্যাজ করছে। রুমুর মায়াময় চাহনি উজ্জ্বলকে ঘায়েল করে। অতি যত্নে পরপর বেশ কয়েকবার ওষ্ঠ ছোঁয়ায় রুমুর গালে। উঠে যা না চুমু বউ। আর একটু শুই, ভাল লাগছে না। কেন? রুমু প্রত্যুত্তর করে না। গায়ের কাঁথা টেনে আড়মোড়িয়া কাটিয়ে বলে, আজকে পরীক্ষাটা না দিলে কিছু হবে না, সব তো দিলাম। রুমু ওঠ, নাটক করিস না তো। রুমু উঠে বসল, তবে তার আগে বিরক্তি নিয়ে উজ্জ্বলের গালে কামড় বসালো।
উজ্জ্বল অবাক হয় না, রুমুর এটা পুরনো অভ্যাস। অন্তত বিয়ের পর থেকে এই মেয়েটার কামড় খেতে খেতে কুকুর দেখলে এখন আর ভয় লাগে না। আচ্ছা, রুমু যদি উজ্জ্বলের এই কথাটা জানে, নিশ্চয়ই রাগারাগি করবে। উজ্জ্বল হেসে উঠে বসে। ডার্লিং, উঠে যান, আমাকে কনভিন্স করে লাভ নেই। আমি এখন রোমান্টিক মুডে নেই, সিরিয়াস মুডে আছি। আপনার সাথে কথা বলাই বেকার। উঠে যা, পরীক্ষার শেষে আমি নিতে আসবো। যেহেতু পরীক্ষা শেষ আজকে, আমরা বাইরে খাবো, ঠিক আছে? ঠিক ভুল সবটাই আপনি বিচার করেন, আমি আর কি বলবো। রুমু রাগ দেখিয়ে উঠে যায়, তাতে উজ্জ্বল হাসে। আজকে রুমুর পরীক্ষাটা আগে আগে শেষ হয়েছে। মেয়েটা কাগজ জমা দিয়ে কলেজের বারান্দায় ঘোরাঘুরি করছে। মাঠে যাওয়ার ইচ্ছে জাগলেও একা মাঠে যাওয়া তার জন্য নিষিদ্ধ, আর এই নিষেধাজ্ঞা জারি করেছে উজ্জ্বল। হঠাৎ দপ্তরি এসে রুমুর খোঁজ করলেন। যেহেতু রুমু ক্লাসের আশেপাশে ছিল, তাই সুরাইয়া দেখিয়ে দিল রুমুকে। দপ্তরি রুমুকে দেখে বলেন, আমার গার্জিয়ানকে। রুমু দপ্তরির পেছন পেছন যায়। ভেবেছিল উজ্জ্বল এসেছে, তবে এত তাড়াতাড়ি আসার তো কথা নয়। অফিস কক্ষের সামনে এসে রুমু দেখা পেল তার ভাবির। আনিকাকে দেখে মেয়েটা চমকে যায়। মুখ ফুটে কিছু বলার আগে আনিকার অশ্রুসিক্ত চাহনি দেখে কলিজাটা মোচড় দেয়। ভাবি, কি হয়েছে? আমার নেই রুমু, নেই মানে? আমার অ্যাক্সিডেন্ট হয়েছে, অবস্থা খুব খারাপ। আব্বা বলল তোকে নিয়ে যেতে, যে কোনো সময় অঘটন হয়ে যাবে। তুই আমার সাথে চল। এসব কি বলছো? আমার কিছু হবে না। তুই চল রুমু, আব্বা বলল তোকে নিয়ে যেতে। কিন্তু উজ্জ্বলকে ছাড়া আমি যাব না। উজ্জ্বল আর কিছুক্ষণ পরেই আসবে। এখন উজ্জ্বল তোর সব আমি জানি, কিন্তু তুই তোর মাকে শেষ দেখা দেখবি না? যত যাই হয়ে যাক, মা তো মাই। রুমুর কান্না পেয়ে যায়। নিজেকে দমাতে না পেরে মেয়েটা কেঁদেও ফেলে। অবশেষে উজ্জ্বলের নিষেধাজ্ঞা ভেঙে দিয়ে রুমু আনিকার সাথে বেরিয়ে যায়। প্রায় আধ ঘন্টা পর কলেজে এসে উপস্থিত হয় উজ্জ্বল। সুরাইয়ার কাছে জানতে পারে রুমু বেরিয়ে গেছে, দপ্তরি নাকি তাকে খুঁজছে। উজ্জ্বল দপ্তরির কাছে যোগাযোগ করে জানতে পারে তার ভাবি এসে তাকে নিয়ে গেছে। রুমুর মা নাকি অ্যাক্সিডেন্ট করেছে। কলিজায় মোচড় দেয় উজ্জ্বলের। রুমুকে নিয়ে যাওয়ার মানেটা উজ্জ্বল জানে। একটা মিথ্যে নাটক সাজিয়ে রুমুকে উজ্জ্বলের আড়ালে নিয়ে গেল। উজ্জ্বল বাইক স্টার্ট দেয়। কয়েক মিনিটে পৌঁছে যায় রুমুদের বাড়ি। উজ্জ্বল কোনো কিছু তোয়াক্কা না করে রুমুকে জোরে জোরে ডাকতে থাকে। উজ্জ্বলের ডাকাডাকিতে উপস্থিত হয় আনিকা এবং রাবেয়া। তাদের উপস্থিত পেয়ে উজ্জ্বল রাগান্বিত স্বরে বলে, আমার বউকে মিথ্যা বলে নিয়ে গেলেন, ঝামেলা করতে চাই না, আমার বউকে ফিরিয়ে দিন। রাবেয়া তেতে উঠলেন। কে তোর বউ? জানেন না? আপনার একমাত্র মেয়েকে এখানে এনে হাজির করুন, আমি প্র্যাকটিক্যালি বুঝিয়ে দিব কে আমার বউ। উজ্জ্বলের চোখ রাঙিয়ে তাকিয়ে আছে রাবেয়ার পানে। তাদের সম্পর্ক এখন বদলেছে। একটা সময় ছিল চাচি, আর এখন শাশুড়ি। উভয় দিক বিবেচনা করলে তিনি সম্মানীয় ব্যক্তি, কিন্তু এই মুহূর্তে রাবেয়াকে সম্মান করার মন মানসিকতা নেই উজ্জ্বলের। অতিরিক্ত রাগে থরথর করে কাঁপছে সে। এই মহিলার চালবাজিতে আজ এত কিছু ঘটছে। আপনাকে সম্মান করার মুড চলে গেছে শাশুড়ি। যাব, এখানে থাকার জন্য তো আসিনি। রুমু কোথায় বলুন, আমি চলে যাচ্ছি। এসব কাঁচা নাটক বন্ধ করুন। চল বেশি দূর গড়ানোর আগে ভালোই ভালোই সবটা সমাধান করুন। আপনি মানেন আর না মানেন তাতে আমার কি আসে যায়? আমি আমার বউকে চাই, আমি সেই সমাধান চাইছি। রাবেয়া উজ্জ্বলের সাথে তর্কে পারে না। বাড়িতে পুরুষ কেউ নেই। রাশেদ বেরিয়ে গেছে কিছুক্ষণ আগে। আনিকা থমথমে চোখে মুখে তাকিয়ে আছে উজ্জ্বলের পানে। মেয়েটা যে ভয় পাচ্ছে, ঘাবড়ে আছে, তা তার চোখে মুখে স্পষ্ট। উজ্জ্বল সূক্ষ্ম চোখে তাকায় আনিকার পানে। ভাবি, আপনি কলেজে গিয়েছিলেন, মিথ্যা বলে রুমুকে এনেছেন। এসব কি বলো উজ্জ্বল? এমন কিছুই আমি করিনি। মিথ্যা কেন বলছেন ভাবি? আপনার কি একটু লজ্জা লাগছে না? উজ্জ্বল, অযথা ঝামেলা করবেন না, আমি এমন কিছুই করিনি। অন্তত আপনাকে ভালো জানতাম, এখন থেকে অমানুষদের সাথে চলে আপনিও অমানুষে পরিণত হয়েছেন। আনিকা দ্বিতীয়বার কিছু বলার সাহস করে না। উজ্জ্বল বুঝতে পেরেছে বাড়িতে রাশেদ নেই। রাশেদ থাকলে নিশ্চয়ই বেরিয়ে এসে ঝামেলা করত। উজ্জ্বল রুদ্ধশ্বাস ছাড়ল। আর সময় অপচয় না করে অতি দ্রুত প্রবেশ করল ঘরে। উজ্জ্বলের কর্মকাণ্ডে রাবেয়া আনিকা দুজনেই অবাক। রাবেয়া উজ্জ্বলের পেছন পেছন ছুটছিলেন। তার চিৎকার চেঁচামেচি কোনো কিছুই পরোয়া করল না।
উজ্জ্বল সারা ঘরের আনাচে কানাচে তন্ন তন্ন করে খুঁজল, অথচ রুমুকে কোথাও পাওয়া গেল না। উজ্জ্বলের রাগ বাড়ল। ছেলেটা রাগ সামলাতে না পেরে রান্নাঘরে থাকা সকল বাসন মেঝেতে আছড়ে ফেলল। ভাবি 3 ঘন্টা সময় দিলাম, এর মাঝে সত্যিটা প্রকাশ করো। যদি আমার কথার হেরফের হয় তবে এই বাড়িতে আগুন জ্বলবে, আগুন। উজ্জ্বল বেরিয়ে পড়ল। রাবেয়া পেছন থেকে উজ্জ্বলকে একের পর এক গালমন্দ করলেন। তাতে অবশ্য উজ্জ্বলের কিছু যায় আসে না। সৈয়দ শামসুল ভাতের লোকমা মুখে তুলে চোখ ঘোরালেন। উজ্জ্বলের কোনো কথাই ওনার কানে ঢুকছে না নাকি ঢুকাতে চাইছেন না তা বেশ ভালো করে বুঝে উজ্জ্বল। বাবারা এতটা পাষাণ, মনোভাব উজ্জ্বলকে ব্যথিত করে। আব্বা, আমার সাথে থানায় চলেন, আপনি গেলে ব্যাপারটা জোরালো হবে। কাঁচা কাজে থানায় যাব, তাও আমি? আব্বা এমন করবেন না, আপনার ছেলের বিপদ আপনি বুঝতে পারছেন না? আমি বেশ ভালো করে বুঝতে পারছি তোর বিপদ নয়, বরং বিপদ পালিয়ে গেছে। বিপদ পালিয়ে গেছে মানে? যার বিপদ সে নিয়ে গেছে, তুই এসবে আর নিজেকে চোরাবি না। আব্বা আপনি এসব কি বলছেন? বুঝতে পারছিস না? একদমই না। তোর চাচাদের সাথে আমাদের একবার খুনাখুনির পর্যায়ে চলে গেছিল, মনে আছে? আব্বা এসবের সাথে চাচার সম্পর্ক ছিল না, সেটা তুমি ভালো করেই জানো। এসব করেছে রাশেদ আর চাচি আম্মা। সে যেই করে হয়েছে তো। শোন, আমি তোকে বলছি, রুমুকে তারা নিয়ে গেছে, ভালো হয়েছে, তোর মাথা থেকে আপদ বিদায় হয়েছে। আব্বা আপদ মানে? রুমু আমার স্ত্রী, আপনি এভাবে বলতে পারেন না। আমি তোর ভালোর জন্য বলছি, তাকে তুই বুঝতে পারছিস না? কোনটা ভালো কোনটা মন্দ তা বোঝার বয়স আমার হয়েছে। না হয়নি, অহেতুক ঝামেলা করবে না, রুমুকে ডিভোর্স দেয়। এসব ঝামেলা আমি আর সহ্য করতে পারবো না। আমার খোঁজ তুই রাখিস। প্রেশার সবসময় হাই থাকে, রাতে ঘুমোতে পারে না। এসব কার জন্য হচ্ছে? তোর চিন্তায় হচ্ছে। ডিভোর্স কে দেবে? আমি? এতই সহজ? আমি বলছি, আমি সৈয়দ শামসুল বলে রাখলাম, এই মেয়ে ফিরে আসবে, তবে তো সংসার করতে না, সংসার ভাঙতে আসবে। রুমু নিজেই তোকে ডিভোর্স দেবে। আমি দেব না, প্রয়োজনে ওর হাত পা ভেঙে সংসার চালিয়ে যাব। আমি বলছি, আমি সৈয়দ উজ্জ্বল আনিস বলছি, রুমু কখনোই ডিভোর্স দেবেন না। ছেলেটা মনের জোর নিয়ে কথাটা বলল, তবে তার কথায় তাচ্ছিল্য হাসলেন সৈয়দ শামসুল। ঠিক আছে, যা হবার হবে। তুমি এখন অন্তত আমার সাথে থানায় চলো। পারবো না। কিন্তু কেন? তোর ব্যাপার তুই বুঝবি। উজ্জ্বল হতাশার শ্বাস ছাড়ল। নিজেকে প্রচণ্ড অসহায় লাগলো তার। বিপদে কেউ পাশে না থাকলে বিপদটাকে 1000 গুণ বেশি ভারী মনে হয়। উজ্জ্বলের তো এখন তাই মনে হচ্ছে। ঠিক আছে, থানায় আমি যাব। তোমার ভাইয়ের নামেও মামলাটা কিন্তু দেব। যা ইচ্ছে কর, তবে মাথায় রাখিস, যদি রুমু বিগড়ে যায় আর সে তোকে পাল্টা কিডন্যাপের মামলায় ফাঁসিয়ে দেয়, তখন কি করবি? রুমু এমন কিছুই করবে না। করতেও পারে। নারী নির্যাতন সাথে কিডন্যাপের মামলা কতটা ভয়াবহ হবে তোর ধারণার বাইরে। যেহেতু রুমুকে তার পরিবার নিয়ে গেছে, নিশ্চয়ই তার সাথে খারাপ কিছু হবে না। এখন স্থির হও, পরিস্থিতি স্বাভাবিক হলে যা করার করবি। আশ্চর্য, আমি বসে থাকবো? আব্বা আপনার কথা শুনে আমার নিজেকে বেকুব ছাড়া কিছুই মনে হচ্ছে না। যা করার আমি করব। উজ্জ্বল উঠে দাঁড়ালো। নার্গিস এতক্ষণ শঙ্কিত চোখে মুখে তাকিয়েছিলেন। ভয় হচ্ছিল বাবা ছেলে আবার না অতিরিক্ত ঝগড়ায় লিপ্ত হয়। তবে উজ্জ্বল এবং সৈয়দ শামসুল কেউ অতিরিক্ত পর্যায়ে গেল না। এখন শুধু একটাই ভয়, উজ্জ্বল যদি থানা পুলিশ করে তবে তার নিজের ফেঁসে যাওয়ার আশঙ্কা বেশি। তাছাড়া রাশেদ ওত পেতে আছে উজ্জ্বলকে মারবে বলে। সব মিলিয়ে নিজের ছেলের জীবনটা নিরাপদ চান তিনি। উজ্জ্বল যখন বেরিয়ে যাওয়ার জন্য উদ্যত হলো, তখনই তাকে আঁকড়ে ধরেন নার্গিস। বাপ, তুই থানা পুলিশ করিস না। আমার একটা মাত্র ছেলে তুই, আমাদের কথা একবার চিন্তা কর। আম্মা, আমার বউয়ের খোঁজ নেই, আমি চুপচাপ হাত পা করলে নিয়ে বসে থাকবো? আমি তা বলিনি, তোর বন্ধু বান্ধবদের দিয়ে খোঁজ নে, কিন্তু তুই থানা পুলিশে যাবি না। গেলে কি হবে? তুই নিজেই বিপদে পড়বি। আমাকে কথা দে, আল্লাহর ওয়াস্তে আমাকে কথা দে, তুই এসব করবি না। নার্গিস ডুকরে কেঁদে ওঠেন। উজ্জ্বল দীর্ঘশ্বাস ছেড়ে বলে, ঠিক আছে, তবে এর শেষ দেখে ছাড়বো আমি। সৈয়দ শামসুল আবারও হাসলেন। আজ মনে হয় তিনি উজ্জ্বলকে অবজ্ঞায় শেষ করবেন। শোন, এমনটা যে হবে তুইও জানতি। কি জানতি না? নিজ দায়িত্বে যখন বিয়ে করেছিস, তখন ঝড়ঝাপটা সবটাই তোকে সামলাতে হবে। উজ্জ্বল প্রত্যুত্তর করে না, বেরিয়ে যায় ঘর ছেড়ে।
সময় গড়িয়ে সন্ধে হলো। রুমুর খোঁজ উজ্জ্বল এখনও পায়নি। উজ্জ্বলের শেষ ভরসা ছিল রুমুদের বাড়ির কাজের লোক রহিমা। অথচ তিনি জানান 1 সপ্তাহ আগে রাশেদ তাকে আসতে মানা করে দিয়েছে। তাদের নাকি আর কাজের লোকের প্রয়োজন নেই। রুমুর বাবা ব্যবসায়ীকে কাজে ঢাকায় গেছেন। সব মিলিয়ে উজ্জ্বলের পক্ষ নিয়ে লড়ার মতো কেউ নেই, কেউ রইল না। উজ্জ্বলের সকল হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।